জাপানে বহু শতাব্দী ধরে একটি বিশেষ বিশ্বাস প্রচলিত আছে। সেই বিশ্বাস অনুযায়ী কোনো বস্তু যদি ১০০ বছরের বেশি সময় ধরে মানুষের ব্যবহার, যত্ন এবং আবেগের সঙ্গে জড়িত থাকে, তবে সেটি আর সাধারণ জিনিস হিসেবে থাকে না, বরং ধীরে ধীরে সেটি এক ধরনের জীবন্ত সত্তায় রূপ নেয়। জাপানি লোককথায় এই ধারণাটিকে বলা হয় শুকুমোগামি। এই বিশ্বাসের মধ্যে সবচেয়ে ভয়ের উপাদান জড়িয়ে আছে পুতুলকে ঘিরে, কারণ পুতুল দেখতে মানুষের মতো, আর মানুষের আবেগও সবচেয়ে বেশি জড়িয়ে পড়ে এই ধরনের বস্তুর সঙ্গে। এই কারণেই জাপানের লোককাহিনীতে পুতুলকে কেন্দ্র করে ভয়ের গল্পগুলো সবচেয়ে বেশি শোনা যায়। এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে আজও জাপানে পুরনো পুতুল ফেলে দেওয়া হয় না, বরং সেগুলো মন্দিরে নিয়ে গিয়ে নিনগো কুয়ো নামে একটি বিশেষ আচার সম্পন্ন করা হয়, যার মাধ্যমে সেই পুতুলগুলোকে সম্মানের সঙ্গে বিদায় জানানো হয়। কারণ ধারণা করা হয় যদি এসব পুতুলকে অবহেলায় ফেলে দেওয়া হয়, তবে তারা অভিশাপ নিয়ে ফিরে আসতে পারে। এই ধরনের বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে ইচিমাৎসু পুতুলের মতো কুখ্যাত কাহিনীগুলো, যেগুলোকে বলা হতো হিউম্যান লাইক ডল। এই ভয়ঙ্কর ধারণাগুলো থেকেই অনুপ্রাণিত হয়ে ২০২৫ সালে মুক্তি পায় জাপানি সিনেমা ডল হাউস। এবার চলুন শুরু করা যাক ডল হাউস মুভিটির বিস্তারিত ব্যাখ্যা। জাপানের এক সুন্দর সকাল। ছোট্ট মেয়ে মেই তার বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলায় ব্যস্ত। এদিকে ওসিয়ে বাজারে যাওয়ার আগে সবকিছু ভালোভাবে চেক করে, ছুরি, সেফটি সুইচ, এমনকি বাথরুমের ঢাকনাও। তার হাতে খুব কম সময়, তাই দ্রুত বাজার সেরে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরে সে দেখে বাচ্চারা সবাই চলে গেছে, শুধু মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলে জানা যায় খেলা শেষ হওয়ার পর কেউ মেয়েকে দেখেনি। ওসিয়ে সোশ্যাল মিডিয়ায় পরিচিতদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো খোঁজ পায় না। শেষমেশ বাধ্য হয়ে পুলিশে খবর দেয়। এই খবর শুনে ওসিয়ের স্বামী হিকো দ্রুত বাড়িতে ফিরে আসে। সেও অবাক হয়ে যায়, কারণ মেয়ে কখনো এমনভাবে কাউকে না জানিয়ে কোথাও যায় না। পুলিশ সার্চ অপারেশন শুরু করার কথা জানালেই তাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। ঠিক তখন হিকোর নজরে পড়ে মেয়ের জুতো ঘরের মধ্যেই পড়ে আছে। তাহলে সে বাইরে গেল কিভাবে? ওসির মন শান্ত করতে হিকো তাকে কিছু পানীয় এনে দেয়, কিন্তু অসাবধানতায় গ্লাসটা হাত থেকে পড়ে যায়। কাপড় ভিজে যাওয়ায় ওসিয়ে সেটি ধোয়ার জন্য ওয়াশিং মেশিনের দিকে যায়, কিন্তু মেশিন চালু করার মুহূর্তেই সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, কারণ লুকোচুরি খেলতে গিয়ে মেয়ে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে পড়েছিল এবং সেখানে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। এরপর কেটে যায় ১ বছর। ওসিয়ে এখনও তার মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। মানসিকভাবে সে এতটাই ভেঙে পড়েছে যে এখন ওয়াশিং মেশিনের কাছেও যেতে পারে না। সে নিজেকেই দোষ দেয় এই ঘটনার জন্য। হিকো গত কয়েক মাস ধরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, নিয়মিত মেডিকেল সেশনে, কিন্তু তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না। বাড়ির অবস্থা একেবারে এলোমেলো, প্রায় ডাস্টবিনের মতো নোংরা। একদিন হিকোর মা তোশিকো বাড়িতে এসে ওসিয়ের এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েন। তিনি কাছের একটি মন্দিরের ঠিকানা দেন, যেখানে মৃত মানুষের ব্যবহৃত জিনিসপত্র বিশেষ আচার অনুযায়ী পুড়িয়ে উৎসর্গ করা হয়। তিনি ভাবেন মেয়ের জিনিসগুলো সেখানে দিলে হয়তো ওসিয়ে কিছুটা মানসিক শান্তি পাবে। ওসিয়ে এতে রাজি হয়। পরের দিন সে সেই মন্দিরের ঠিকানার কাগজ হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে নিজের ভাবনায় ডুবেছিল। হঠাৎ বাতাসে কাগজটি উড়ে রাস্তার দিকে চলে যায়। ওসিয়ে সেটি ধরতে গেলে বাতাসের বেগে সেটি আরও দূরে সরে যায়। অবশেষে সেটি হাতে পেয়ে সে খেয়াল করে পাশেই একটি জায়গায় মানুষের আকৃতির অ্যান্টিক পুতুল বিক্রি হচ্ছে, যা জাপানে অস্বাভাবিক নয়। সেখানেই তার নজর যায় একটি পুরনো পুতুলের দিকে, যেটা দেখতে অনেকটাই তার মেয়ের মতো। ওসিয়ে সেটি কিনে বাড়ি ফিরে আসে। হিকো বাড়ি ফিরে দেখে আজ ওসিয়ে অনেকদিন পর বেশ আনন্দিত এবং হালকা মেজাজে আছে। সে ভাবল হয়তো চিকিৎসাগুলো কিছুটা কাজ করছে।
কিন্তু খেতে বসে হিকো হঠাৎ চমকে ওঠে। পাশের টেবিলে মেয়ের পোশাক পরিয়ে সেই পুতুলটিকে বসানো হয়েছে। ওসিয়ে মেয়ের স্মৃতি ভুলতে এই পুতুলটি অনেক দাম দিয়ে কিনেছে, কিন্তু অদ্ভুত বিষয় হল সে পুতুলটির জন্য আলাদা প্লেটে খাবার পরিবেশন করেছে। হিকো বুঝতে পারে এই পুতুলটি আগে যারই ছিল তাকে অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। দিন যেতে থাকে আর ওসিয়ে ক্রমশ পুতুলটির প্রতি আসক্ত হয়ে পড়ে। সে পুতুলটিকে মেয়ের মতো সাজায়, তার চুল আঁচড়ায়, নিয়মিত খাওয়ায়, নখ কাটে, এমনকি মেয়ের ঘরেই তার ঘুমানোর ব্যবস্থা করে। বিষয়গুলো ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠতে থাকে। এমনকি পরবর্তী ডাক্তারের সেশনেও ওসিয়ে পুতুলটিকে সঙ্গে নিয়ে যায়। ডাক্তার তাকে দেখে খুশি হন, কারণ অনেক দিন পর ওসিয়ের মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। হিকোর উদ্বেগ দেখে ডাক্তার ব্যাখ্যা করেন, কিছু ক্ষেত্রে মানসিক রোগীদের জন্য ডল থেরাপি ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে বাস্তবসম্মত পুতুল আবেগগত পুনরুদ্ধার এবং ডিমেনশিয়ার মতো সমস্যায় দ্রুত উন্নতি ঘটাতে সাহায্য করে। এই কারণে ডাক্তার হিকোকে সহযোগিতা করতে বলেন। হিকো একজন ভালো স্বামীর মতো সেটাই করে। এরপর থেকে তারা যেখানে যায়, বাজারে বা ঘুরতে, পুতুলটিকে নিজেদের সন্তানের মতো করেই সঙ্গে রাখতে শুরু করে। বাড়ির দেওয়ালে যেখানে আগে মেয়ের ছবি ছিল, সেখানে এখন পুতুলটির ছবি জায়গা নেয়। একই সঙ্গে বাড়িতে নতুন একটি ওয়াশিং মেশিনও আসে। এইভাবে কয়েক মাস কেটে যায়। একদিন ওসিয়ে সুখবর দেয়, সে গর্ভবতী। তাদের জীবনে নতুন আলো হয়ে জন্ম নেয় নাওমি। সময়ের সঙ্গে সঙ্গে নাওমিকে নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে, আর ধীরে ধীরে পুতুলটি অবহেলিত হয়ে পড়ে। সেটিকে ঘরের এক কোণে অন্য পুতুলগুলোর সঙ্গে রাখা হয়। দেয়ালে এখন নাওমির ছবিই স্থান পায়। একদিন নাওমি অনেক কাঁদছিল, কিছুতেই থামছিল না। তখন ওসিয়ে পুতুলটিকে এনে তার পাশে রাখলে কিছুক্ষণ পর সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য বেবি মনিটরে দেখে তোশিকো খুব খুশি হন। আধুনিক প্রযুক্তির এই সুবিধায় তিনি মুগ্ধ হয়ে যান। কিন্তু হঠাৎ নাওমি আবার কেঁদে উঠলে গিয়ে দেখা যায় তার গলায় পুতুলটির চুল পেঁচিয়ে গেছে। এটি খুব বিপজ্জনক হতে পারত। কিন্তু প্রশ্ন হল, এই চুল তার গলায় জড়ালো কিভাবে? রাতে বাড়ি ফিরে এই ঘটনা শোনার পর হিকো পুতুলের বক্সে লেখা জাপানি লেখাগুলো লক্ষ্য করে এবং বোঝার চেষ্টা করে কেন একটি সাধারণ বক্সে এত কিছু লেখা রয়েছে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয়, এখন থেকে পুতুলটিকে বক্সে ভরি স্টোরেজ রুমে রেখে দেওয়া হবে। এরপর কেটে যায় প্রায় 5 বছর। নাওমি এখন অনেকটাই বড় হয়ে গেছে, স্কুলেও ভর্তি হয়েছে। একদিন স্কুল থেকে ফেরার সময় সে কয়েকটা মার্বেল নিয়ে বাড়ি আসে। খেলতে খেলতে মার্বেলগুলো হাত থেকে পড়ে গেলে একটি গড়িয়ে গিয়ে ঢুকে পড়ে ছোট্ট সেই স্টোরেজ রুমে, যেখানে বহুদিন ধরে পুতুলটি বক্সের ভেতরে রাখা ছিল। মার্বেলটি আনতে নাওমি যখন ভিতরে ঢোকে, তখন সে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। এদিকে ওসিয়ে তখন নিজের কাজে ব্যস্ত ছিল। নাওমি এসে জিজ্ঞেস করে, সে কি আয়ার সঙ্গে খেলতে পারে? এই প্রশ্ন শুনেই ওসিয়ের মনে পুরনো স্মৃতিগুলো ঝড়ের মতো ফিরে আসে, কারণ 5 বছর পর সে আবার সেই পুতুলটিকে নাওমির হাতে দেখতে পায়। ওসিয়ে লক্ষ্য করে পুতুলটির চুল আর নখ অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে, যেন সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বেড়ে উঠেছে। এই বিষয়টি সে হিকোকে জানালে হিকো কিছু গবেষণা করে জানতে পারি জাপানের পুরনো অনেক পুতুলে বাস্তবতার অনুভূতি বাড়ানোর জন্য মানুষের আসল চুল ব্যবহার করা হতো। কিন্তু প্রশ্ন থেকে যায়, নখ কিভাবে বড় হলো? একদিন সকালে ঘর পরিষ্কার করার সময় ওসিয়ে শুনতে পায়,
নাওমি পুতুলটির সঙ্গে এক টানা কথা বলে যাচ্ছে। শুধু তাই নয়, সে পুতুলটিকে নতুন জামাও পরিয়েছে। সেই রাতেই মাঝরাতে হঠাৎ নাওমি এসে বাবা মায়ের মাঝে শুয়ে পড়ে। তার অভিযোগ, আয়া তাকে ঘুমোতে দিচ্ছে না, বরং হিংসা করছে। ওসি এ বিষয়টি গুরুত্ব না দিয়ে তাকে শান্ত করে আবার ঘুম পাড়িয়ে দেয় এবং পুতুলটিকে তাকের উপর তুলে রাখে। পরদিন নাওমি স্কুল থেকে তার নতুন বন্ধু রিনাকে নিয়ে বাড়ি ফিরে আসে। তারা মিলে সারা বাড়ি হইচই শুরু করে। একসময় নাওমি রিনাকে নিয়ে যায় পুতুল আয়াকে দেখাতে, কিন্তু সেখানে তাদের মধ্যে তর্ক বিঁধে যায়। নাওমির দাবি আয়া তার সঙ্গে কথা বলে, কিন্তু রিনা সেটা বিশ্বাস করতে চায় না। ফলে সে পুতুলটির হাত ধরে জোরে মোচড় দিতে শুরু করে। এদিকে ওসিয়ে রান্নাঘরে গিয়ে দেখে গতকাল আনা দুধ অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই রিনা কাঁদতে কাঁদতে দৌড়ে আসে। তার হাতে দুটি জায়গায় স্পষ্ট কামড়ের দাগ। এই দৃশ্য দেখে ওসিয়ে নাওমিকে বকাঝকা করতে শুরু করে, কিন্তু নাওমির দাবি এটা সে করেনি, বরং আয়া করেছে, কারণ রিনা তার হাত মুচড়ে দিচ্ছিল। সন্ধ্যায় দুই মেয়ে তাদের মায়েদের কাছে এসে ক্ষমা চাইলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ওসিয়ে তখন বসে মেয়ের পুরনো ছবিগুলো দেখছিল। নাওমি তাকে লুকোচুরি খেলতে বললে ওসিয়ে বলে সে আগে মেয়ের ছবিগুলো গুছিয়ে নেবে, তারপর খেলবে। তখন নাওমি বলে তার তো কোনো দিদি নেই। এই কথা শুনে ওসিয়ে ভীষণ রেগে যায়। কিছুক্ষণ পর কাজ শেষ করে ঘরে এসে দেখে মেয়ের সব ছবিগুলো নষ্ট করে ফেলা হয়েছে, আর নাওমি মুখে মাস্ক পরে বসে আছে। রাগে ফেটে পড়া ওসিয়ে যখন মাস্ক খুলে দেয়, সে হতবাক হয়ে যায়, কারণ সামনে বসে আছে আয়া। ঠিক তখনই নাওমি এসে দাঁড়ায়। ওসিয়ে যখন জানতে চায় কেন সে ছবিগুলো নষ্ট করেছে, তখন নাওমি বারবার বলে এটা সে করেনি, আয়াই করেছে। এই নিয়ে উত্তপ্ত বাগবিতণ্ডার এক পর্যায়ে ওসিয়ে ভুলবশত নাওমির হাত জোরে আঘাত করে ফেলে। কিছুদিন পর স্কুল থেকে নাওমির শিক্ষক তাকে ডেকে পাঠায়, কারণ নাওমি এমন কিছু আঁকছে যা উদ্বেগজনক। শিক্ষক জানতে চাইলে নাওমি বলে এই ছবিগুলো আঁকতে তাকে আয়া বলেছে। শিক্ষক জিজ্ঞেস করে এই আয়া কি? এই প্রশ্ন শুনে ওসিয়ে নিশ্চুপ হয়ে যায়। সেই রাতেই আবার নাওমি এসে বাবা মায়ের মাঝখানে শুয়ে পড়ে। ওসিয়ে তাকে কোলে নিতে গিয়ে হঠাৎ চমকে ওঠে, কারণ এটি নাওমি নয়। পরদিন সকালে এই ঘটনা হিকোকে বললে সে বিষয়টিকে গুরুত্ব দেয় না। তার ধারণা হয়তো নাওমি পুতুলটিকে এনে রেখে গেছে। নাওমিকে স্কুল বাসে তুলে দিয়ে ওসিয়ে একা বাড়িতে ফিরে পুতুলটিকে প্লাস্টিকে মুড়ে আবর্জনার সঙ্গে ফেলে আসে। কিন্তু দুপুরে রান্নার সময় হঠাৎ শব্দ শুনে বাইরে এসে সে দেখে পুতুলটি আবার নিজে থেকেই বাড়িতে ফিরে এসেছে। রাগে ফেটে পড়ে ওসিয়ে পুতুলটিকে ভেঙে ফেলতে শুরু করে, কিন্তু হঠাৎ দেখে টেবিলের উপর পুতুলটি ঠিকঠাক বসে আছে। অর্থাৎ এতক্ষণ সে যাকে পুতুল ভেবে মারছিল সেটি আসলে নাওমি। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে উঠতেই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সবকিছুই ছিল এক দুঃস্বপ্ন। ঠিক তখন দরজায় শব্দ হয়। বাইরে গিয়ে দেখে ম্যানেজার পুতুলটি ফেরত দিয়ে গেছে, কারণ এর আকার বড় হওয়ায় এটি সাধারণ আবর্জনার সঙ্গে ফেলা যায় না। তাই দুপুর পর্যন্ত অপেক্ষা করে বড় গাড়ি এলে ওসিয়ে আবার পুতুলটি ফেলে দেয়। কিন্তু কিছুক্ষণ পর ফায়ার ব্রিগেডের সাইরেন শুনে সে বাইরে ছুটে যায়। গিয়ে দেখে একজন পরিচ্ছন্নতা কর্মী আবর্জনা মেশিনে আটকে দুর্ঘটনার শিকার হয়েছে। সৌভাগ্যবশত লোকটি বেঁচে যায়। মেশিন পরিষ্কার করার পর দেখা যায় পুতুলটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় সেখানে পড়ে আছে। এই সময় নাওমি পুতুলটি নিয়ে রাগ করে বাড়ি ফিরে আসে। সেই রাতে হিকোর ঘুম ভেঙে গেলে সে দেখে ওসিয়ে নেই,
ডাইনিংয়ে বসে বিবি মনিটরে নাওমিকে দেখছে। নাওমি পুতুলটির সঙ্গে কথা বলছে, যেন পুতুলটি তাকে উত্তরও দিচ্ছে। হিকো ঠিকমতো কিছু না বুঝলেও ওসিয়ের আচরণ তাকে ভাবিয়ে তোলে। পরদিন সকালে ওসিয়ে ওষুধ খেয়ে বিশ্রাম নিতে চাইছিল। বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়। নাওমি আবার লুকোচুরি খেলতে জেদ ধরে। অবশেষে ওসিয়ে উঠে পাশের ঘরে যেতে গেলে দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। প্রথমে সে ভাবে নাওমির কাজ, কিন্তু যদি সে দরজার ওপারে থাকে তাহলে বিছানায় চাদর মুড়ি দিয়ে বসে আছে কি? হঠাৎ কেউ তার পাশ দিয়ে দৌড়ে ওয়াশিং মেশিনের দিকে যায়। ওসিয়ে মেশিন খুলে দেখতেই বিকৃত চেহারার পুতুলটি ভেতর থেকে বেরিয়ে আসে। সে ভয়ে সেটিকে ছুঁড়ে ফেলতেই বুঝতে পারে ওটা আসলে নাওমি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যক্রমে গুরুতর কিছু হয়নি, কিন্তু তার শরীরে আঁচড়ের দাগ দেখা যায়, যা সন্দেহের সৃষ্টি করে। এই পরিস্থিতিতে হিকো সিদ্ধান্ত নেয় ওসিয়েকে কিছুদিন আলাদা রাখা হবে চিকিৎসার জন্য। প্রথমে রাজি না হলেও নিজের হাতের অজান্তে হওয়া আঁচড় আর নাওমির আঘাত দেখে ওসিয়ে নিজেই সম্মত হয়। এই সময় নাওমি থাকবে তার দাদির কাছে। সবকিছুতে রাজি হলেও ওসিয়ে এক শর্ত দেয়, পুতুলটিকে মন্দিরে নিয়ে গিয়ে নিনগুকু রিচুয়ালি বিদায় জানাতে হবে। হিকো এতে সম্মত হয়। সন্ধ্যায় মন্দিরে যোগাযোগ করলে তারা পুতুলের বক্সসহ ছবি পাঠাতে বলে এবং জানায় এই মাসের অনুষ্ঠানের সময় শেষ, তাই পরের মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছবি তুলতে গিয়ে হিকোর চোখে পড়ে পুতুলটির পুরনো মালিকের নাম লেখা আছে, কোকিকেজি ইয়াসুমোতো। সে বিষয়টি নিয়ে খোঁজ করলে জানতে পারে 1926 সালের দিকে ইয়াসুমোতো নামের একজন বিখ্যাত পুতুল নির্মাতা ছিলেন, যিনি তার মেয়ে রেইয়ের জন্য একটি অত্যন্ত বাস্তবসম্মত পুতুল তৈরি করেছিলেন। ঠিক সেই সময় মন্দির থেকে হিকোর কাছে ফোন আসে। ওরা জানায় পুতুলটিকে যত দ্রুত সম্ভব পরের দিনের বার্নিং সেরিমনিতে নিয়ে আসতে হবে, কারণ তাদের মতে এই পুতুলটি অভিশপ্ত। শুধু তাই নয়, তারা নিজেরাই লোক পাঠাবে পুতুলটি সংগ্রহ করার জন্য। এই কথা শুনে হিকো আরও বিস্মিত হয়ে পড়ে। সে পুতুলটির ব্যাপারে আরও গভীরভাবে খোঁজ করতে শুরু করে। তখন তার নজরে আসে দ্য অকাল্ট রেঞ্জার নামে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও। সেখানে দেখা যায় 5 জনের একটি দল সম্প্রতি নিগাটা অঞ্চলের কানাজিমা দ্বীপে গিয়েছিল একটি লিভিং ডলের খোঁজে এবং সেই অভিজ্ঞতা নিয়ে একটি ব্লগ তৈরি করেছে। স্থানীয়দের মতে এই দ্বীপটি ইয়াসুমোতোর তৈরি পুতুলের কারণেই অভিশপ্ত হয়ে উঠেছে। গল্প অনুযায়ী ইয়াসুমোতোর মেয়ে রেই একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার দেহ পাওয়া যায়নি, ফলে পুলিশ তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর তার মা তাইকো বিশ্বাস করতে শুরু করে তার মেয়ের আত্মা সেই পুতুলের মধ্যে বাস করছে। ধীরে ধীরে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে। একসময় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন সেই পুতুলের সঙ্গে কানাজিমা দ্বীপে কবর দেওয়া হয়। কিন্তু আসল রহস্য শুরু হয় তার মৃত্যুর পর, কারণ কিছুদিনের মধ্যেই সেই পুতুলটি কবর থেকে উধাও হয়ে যায়। লোকমুখে প্রচলিত আছে পুতুলটি এখনও তার আসল মালিক রেইকে খুঁজে বেড়াচ্ছে। এরপর থেকেই দ্বীপটি হন্টেড হিসেবে পরিচিত হয়ে ওঠে। এই দ্বীপে যাওয়ার একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। দিনে মাত্র 2 ঘন্টার জন্য একটি রাস্তা জেগে ওঠে যখন সমুদ্রের পানি সরে যায়, তারপর আবার সেটি পানির নিচে ডুবে যায়। ভিডিওর সেই দলটিও এই সময় মেনে যাত্রা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি। এদিকে নাওমি তখন তার দাদি তোশিকোর বাড়িতে রয়েছে। তোশিকো বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না, তাই তিনি পুতুলটিকে স্বাভাবিকভাবেই নাওমির পাশে রেখে দেন। তিনি টিভি চালিয়ে শরবত খেতে গেলে লক্ষ্য করেন অদ্ভুতভাবে সেটিও নষ্ট হয়ে গেছে।
বেসিন থেকে ফিরে এসে দেখেন নাওমি টিভি দেখছে। তাকে আদর করতে গিয়ে তিনি আবার ঘুম পাড়াতে চান, কিন্তু বিছানায় ফিরে এসে তিনি চমকে ওঠেন, কারণ বিছানায় নাওমি আগেই ঘুমিয়ে রয়েছে আর তার পিঠে সেই পুতুলটি রাখা। এই অদ্ভুত ঘটনা দেখে তোশিকো দ্রুত হিকোকে ফোন করে সব জানায় এবং পুতুলটিকে স্টোরেজ রুমে বন্ধ করে রাখে। হিকো তাকে আশ্বস্ত করে পরদিন সকালে পুতুলটি মন্দিরে পাঠিয়ে দেওয়া হবে। ফোন রেখে হিকো যখন বিবি মনিটর সরাতে যায়, তখন সেটি হঠাৎ নিজে থেকেই চালু হয়ে যায় এবং একটি পুরনো রেকর্ডিং প্লে হতে শুরু করে। সেখানে দেখা যায় নাওমি পুতুলটিকে জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়? এবং সে পুতুলটির সঙ্গে মিলিয়ে একটি জায়গার নাম বলছে, নিগাটা প্রিফেকচারের কুরাকাবা জেলা। এই তথ্য শুনে হিকো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে। জাপানে রেই নামটি বিভিন্নভাবে উচ্চারণ করা যায়, যার একটি হল আয়া, ঠিক সেই নাম যেটি নাওমি পুতুলটিকে দিয়েছিল। এই সংযোগ বুঝতে পেরে হিকো সেই রাতেই পুতুলের বক্স নিয়ে মায়ের বাড়ির দিকে রওনা দেয়। এদিকে তোশিকো হঠাৎ স্টোরেজ রুম থেকে শব্দ শুনতে পান। গিয়ে দেখেন পুতুলটি সেখানে নেই। আরও ভয়ঙ্কর বিষয়, নাওমিও তার ঘরে নেই। তিনি আতঙ্কিত হয়ে পাগলের মতো নাওমিকে খুঁজতে বের হন। পথে একজন লোককে সাইকেল নিয়ে যেতে দেখে জানতে পারেন কিছু দূরে ব্রিজের ওপর দুইটি ছোট মেয়েকে হাত ধরে হাঁটতে দেখা গেছে। এই কথা শুনে তোশিকো দ্রুত সেখানে পৌঁছান। গিয়ে দেখেন নাওমি ব্রিজের ধারে বসে আছে। এই দৃশ্য দেখে তার বুক কেঁপে ওঠে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি নাওমিকে ধরতে এগিয়ে যেতেই নাওমি হঠাৎ নদীতে ঝাঁপ দেয়। এদিকে হিকো বাড়িতে পৌঁছে দেখে মা নেই, আর নাওমির মুখে রক্ত লেগে আছে। সে পুতুলটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ জানায় তারা ব্রিজের ওপর তোশিকোকে আহত অবস্থায় উদ্ধার করেছে। তার বয়ানে বলা হয় তিনি নাওমিকে বাঁচাতে গেলে সামনে গিয়ে দেখেন সেটি আসলে নাওমি নয়, বরং পুতুল। এরপর হঠাৎ কিছু তাকে কামড়ে দেয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে অফিসার হিকোকে একটি সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে দেখা যায় তোশিকো পুতুলটিকে নাওমি ভেবে ধরতে গেলে পাশ থেকে আসল নাওমি এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়ে চলে যায়। হিকো মায়ের হাতে ব্যান্ডেজ করতে গিয়ে কামড়ের দাগ লক্ষ্য করে, ঠিক একই রকম যেমনটি আগে রিনার হাতে দেখা গিয়েছিল। এই কামড় এতটাই শক্তিশালী ছিল যে ঘড়ির স্ট্র্যাপ পর্যন্ত ছিঁড়ে গেছে। সে যখন দাগের আকার নাওমির দাঁতের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছে, তখনই সকালে মন্দিরের লোক এসে পুতুলটিকে নিয়ে যায়। সকাল 10টায় বার্নিং রিচুয়াল শুরু হয়। অনেক পুতুল একসঙ্গে রেখে আগুনে পোড়ানো হচ্ছে। হিকো পুরো অনুষ্ঠানটি ভিডিও করে, ভেবে এতে অন্তত ওসিয়ের মন কিছুটা হালকা হবে। কিন্তু বাস্তবতা এতটা সহজ ছিল না। মন্দিরের একজন কর্মী আসল পুতুলটির বদলে একটি নকল পুতুল আগুনে দেয়, কারণ ইয়াসুমোতোর মতো লিভিং ডল অত্যন্ত বিরল এবং মূল্যবান। লোভের বশে সে এটিকে বিক্রি করার পরিকল্পনা করেছিল। কিন্তু মাঝপথে সেই লোকটি হঠাৎ করে মারা যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মন্দিরের আরেকজন কর্মী পুতুলটি হিকোর হাতে তুলে দিয়ে জানায় সম্ভবত ভুলবশত অন্য পুতুল পুড়িয়ে ফেলা হয়েছে। তারা এর জন্য দুঃখিত। কিন্তু পুতুলটির শক্তি তাদের ধারণার থেকেও অনেক বেশি। তাই তারা পরামর্শ দেয় এই পুতুলটিকে কোনো ডল পিউরিফিকেশন স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে। এই সূত্রে হিকোর পরিচয় হয় কান্দা নামের একজন বিশেষজ্ঞের সঙ্গে। কান্দা ফোনে হিকোকে বলে পুতুলটিকে সাবধানে রাখতে, কেউ যেন এটি স্পর্শ না করে, আর যদি বক্সটি অক্ষত থাকে তবে সেটির ভেতরেই রাখতে। কিন্তু বক্সটি এক পাশ থেকে ভেঙে গেছে। কান্দা জানায় সে পরের দিন আসছে, ততক্ষণ অপেক্ষা করতে।
ফোন রাখার পর একটি নার্স কৌতূহলবশত পুতুলটিকে হাতে নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। ঠিক তখনই পুতুলটির মুখ থেকে একটি শিশুর দাঁত বেরিয়ে আসে। সন্দেহ বাড়লে তারা পুতুলটির এক্স-রে করে। ফলাফল দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়, কারণ পুতুলটির ভেতরে ছিল একটি শিশুর সম্পূর্ণ কঙ্কাল। অর্থাৎ এটি কোনো সাধারণ পুতুল নয়, এটি আসলে একটি বাস্তব মানবদেহ দিয়ে তৈরি হিউম্যান ডল। এই আবিষ্কারের পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। এই ভয়ঙ্কর সত্য সামনে আসতেই বিষয়টি আর সাধারণ থাকেনি। হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়ে পুলিশকে খবর দেয়। অফিসার এসে পুরো ঘটনা শুনলেও পুতুলে আত্মা বা অভিশাপের বিষয়গুলো একেবারেই বিশ্বাস করে না। তার কাছে এটি একটি সম্ভাব্য অপরাধের প্রমাণ। তাই সে পুতুলটিকে কাস্টাডিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে অফিসার পুতুলটি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাসপাতালেই পৌঁছে যায় কান্দা। তাকে যখন জানানো হয় পুতুলটির ভিতরে একটি শিশুর কঙ্কাল রয়েছে, তখন সে শুধু পুতুলটির একটি ছবি তুলে অফিসারকে দেয় এবং বলে, বিশ্বাস না হলে পরে সময় নিয়ে এই ছবিটা ভালো করে দেখবেন। অফিসার বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে পুতুলটি নিয়ে ল্যাবের দিকে রওনা দেয়। যাওয়ার আগে কান্দা তার কাছে একটি অদ্ভুত অনুরোধ করে। ল্যাব পর্যন্ত তারা যেন তার গাড়িকে অনুসরণ করতে পারে, যাতে পথে কোনো বিপদ ঘটলে সঙ্গে সঙ্গে সাহায্য করা যায়। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু একটি টানেলের মধ্যে ঢোকার পর অফিসার সেই ছবিটি আবার দেখে এবং হঠাৎ করে পুতুলটির এক ভয়ঙ্কর রূপ চোখে পড়ে। ঠিক সেই মুহূর্তে পাশের সিট থেকে পুতুলটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরের সেকেন্ডেই তার গাড়ির সামনে একটি ছোট মেয়ে এসে পড়ে এবং দুর্ঘটনা ঘটে। অফিসার হতবাক হয়ে গাড়ি থেকে নেমে দেখে একটি শিশুর শরীর গাড়ির চাকার নিচে আটকে আছে। সে তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। কান্দা সেখানে পৌঁছালে দেখে অফিসার পুতুলটিকে কোলে নিয়ে বসে কাঁদছে। পরিস্থিতি বুঝে কান্দা তাকে সেই বিভ্রম থেকে বের করে আনে এবং পুতুলটিকে একটি মন্ত্রপুত বাক্সে বন্দি করে। এরপর তারা যায় সোজি নামের এক ব্যক্তির কাছে, যিনি বহু বছর ধরে ইয়াসুমোতো এবং তার পুতুল নিয়ে গবেষণা করছেন। সোজি পুতুলটি দেখেই নিশ্চিত হন এটি সত্যিই ইয়াসুমোতোর তৈরি। কান্দা যখন পুতুলের ভেতরে কঙ্কালের কথা জানায়, সোজি প্রথমে অবাক হলেও একটি পুরনো ঘটনার কথা বলতে শুরু করেন। ঘটনাটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই সময় তিনি নিগাটায় পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। একদিন ইয়াসুমোতো তার কাছে এসে জানায় তার মেয়ে আয়া নিখোঁজ। কিন্তু বিষয়টি যতটা সহজ মনে হচ্ছিল, বাস্তবে তা ছিল অনেক বেশি অন্ধকার। আয়া জন্ম থেকেই গুরুতর অসুস্থ ছিল। সে বাইরে কোথাও যেতে পারত না, সবসময় ঘরের ভেতরেই থাকতে হতো। দীর্ঘদিন ধরে এই অবস্থার মধ্যে থাকার পর তার মা তাইকো মানসিকভাবে ভেঙে পড়ে। একদিন হতাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাইকো সিদ্ধান্ত নেয় সে তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করবে। কিন্তু ভাগ্যের পরিহাস, দড়ি ছিঁড়ে যাওয়ায় তাইকো বেঁচে যায়, অথচ আয়ার মৃত্যু ঘটে। এই ঘটনার পর ইয়াসুমোতো একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে তার স্ত্রীর অপরাধ লুকানোর জন্য আয়ার দেহকে জলে সেদ্ধ করে। তারপর সেই কঙ্কালের ওপর মাটি দিয়ে একটি পুতুল তৈরি করে, যেটি হয়ে ওঠে তার সবচেয়ে নিখুঁত এবং বিখ্যাত সৃষ্টি। সেই পুতুলে ব্যবহার করা হয় আয়ার নিজের চুল এবং নখ। এই সত্য জানার পর ওসিয়ে বুঝতে পারে নাওমি এতদিন যে ভয়ঙ্কর ছবিগুলো আঁকছিল সেগুলো আসলে আয়ার জীবনের ঘটনাগুলোর প্রতিফলন। পরে তাইকোর শেষ ইচ্ছা অনুযায়ী সেই পুতুলটিকে তার সঙ্গে কানাজিমা দ্বীপে কবর দেওয়া হয়। অর্থাৎ হিকুরা যেটিকে এতদিন পুতুল ভেবেছিল সেটি আসলে আয়ার মৃতদেহ। তবে সোজি আরও জানান
একসময় তিনি সেই কবর খুঁজে পেয়েছিলেন, কিন্তু সেখানে পুতুলটি ছিল না। লোকেরা এটিকে ভৌতিক ঘটনা বলে মনে করলেও আসল কারণ ছিল ভিন্ন। ইয়াসুমোতোর পুতুলগুলোর বাজার মূল্য অনেক বেশি ছিল, তাই কিছু লোক কবর থেকে এটি চুরি করে এবং পরে বিভিন্ন হাত বদল হয়ে সেটি শেষ পর্যন্ত ওসিয়ের কাছে পৌঁছে যায়। এই তথ্য জানার পর সোজি পুতুলটি নিজের কাছে রাখতে অস্বীকার করেন। অবশেষে কান্দা সিদ্ধান্ত নেয় আয়াকে তার মায়ের কবরেই ফিরিয়ে দিতে হবে। ওসিয়ে এই তথ্য জানার পর নিজেও যেতে চায়, ফলে হিকো সহ তারা তিনজন নিগাটার উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে যেতে হিকো সেই ইউটিউব ভিডিওটি দেখায় যেখানে বলা হয় দ্বীপটি হন্টেড। নিগাটায় পৌঁছে তারা একটি হোটেলে ওঠে। সেখানে একটি পুরনো মানচিত্র ব্যবহার করে কান্দা একটি রিচুয়াল সম্পন্ন করে, যার মাধ্যমে তারা তাইকোর কবরের অবস্থান নির্ধারণ করতে পারে। কিন্তু এই রিচুয়ালের সময় আয়ার আত্মা তাদের উপর আক্রমণ করে। অনেক কষ্টে তারা মন্ত্রপুত কাপড় দিয়ে তাকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনে। এই প্রক্রিয়ায় কান্দা গুরুতরভাবে আহত হয়, ফলে পরদিন তাকে ছাড়াই হিকো এবং ওজিয়ে দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। যাওয়ার আগে কান্দা তাদের একটি মেটাল ডিটেক্টর দেয়, যাতে কবর খুঁজে পেতে সুবিধা হয়। দ্বীপে পৌঁছে তারা একটি ভগ্নপ্রায় টরি গেটকে চিহ্ন হিসেবে ধরে খোঁজ শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা তাইকোর কবর খুঁজে পায়। কবর খুলে দেখে যা শোনা গিয়েছিল সেটি সত্যি, পুতুলটি সেখানে নেই। তাদের হাতে তখন মাত্র 30 মিনিট সময়, তাই দেরি না করে তারা পুতুলটিকে কবরের মধ্যে ফিরিয়ে দিতে যায়। কিন্তু সেই সময় ওসিয়ের হাত থেকে মেয়ের ছবিটি কবরের ভেতরে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে সে নিজেই কবরের মধ্যে নেমে যায়। অসাবধানতায় আগুনের একটি অংশ কাপড়ে লেগে যায়, ফলে পুতুলটিকে যে মন্ত্রপুত কাপড় দিয়ে বাঁধা ছিল সেটি পুড়ে যায়, আর সেই সঙ্গে মুক্ত হয়ে যায় আয়ার আত্মা। সে ওসিয়েকে কবরের ভেতর আটকে ফেলার চেষ্টা করে। কোনো মতে বের হতে গিয়ে ওসিয়ের চুল আটকে যায়। তখন সে ছবির ফ্রেম ভেঙে কাঁচ দিয়ে নিজের চুল কেটে মুক্ত হয়। অবশেষে সব বাধা পেরিয়ে হিকো আর ওসিয়ে আয়াকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেয়। সবকিছু শেষ, কমপক্ষে তাদের তাই মনে হয়। বাড়ি ফেরার পথে নাওমি মাকে জড়িয়ে ধরে। একটা স্বাভাবিক শান্ত মুহূর্ত। কিন্তু ঠিক তখনই হিকো পাশের ঘর থেকে অদ্ভুত একটা শব্দ শুনে ভেতরে ঢোকে। আর ঠিক সেই সময় নাওমির হাত ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। ওসিয়ের গলায় চাপ বাড়তে থাকে। ওসিয়ের শ্বাস বন্ধ হয়ে আসছে। ওদিকে হিকো দেখে ওয়াশিং মেশিনের ভেতর থেকে একটা বাচ্চা চিৎকার করছে, আমাকে বের করো। ওটা নাওমি। দুই জায়গায় একই সময়ে দুইটা নাওমি। ওসিয়ের মাথায় তখনই সন্দেহ জাগে। সে ধীরে ধীরে তাকায় সামনে থাকা আয়নায়, আর তারপর তার শরীর হিম হয়ে যায়, কারণ তার গলায় জড়িয়ে থাকা জিনিসটা নাওমি নয়, সেটা আয়া, সেই পুতুল। সবকিছুই ছিল একটা ইলিউশন। আয়া তাদের দুজনকে আলাদা আলাদা ভ্রমের মধ্যে ফেলে। চেয়েছিল ওদের এখানেই আটকে রাখতে, চিরতরে। হিকো মরিয়া হয়ে ওয়াশিং মেশিন ভাঙতে থাকে। ওসিয়ে চিৎকার করে তাকে থামাতে চায়, কিন্তু সে কিছুই শুনতে পাচ্ছে না। ঠিক তখনই একটা অদৃশ্য শক্তি, মেয়ে, তাদের প্রথম মেয়ে, সেই ইলিউশনটা ভেঙে দেয়। এক মুহূর্তে সব পরিষ্কার হয়ে যায়। হিকো বাস্তবে ফিরে আসে। ওসিয়েও আয়ার হাত থেকে মুক্তি পায়। শেষমেশ তারা কবরটা বন্ধ করে আয়াকে তার মায়ের কাছেই রেখে আসে। সব শেষ, অথবা তারা তাই ভেবেছিল। সময় কেটে যায়, সবকিছু আবার স্বাভাবিক হয়ে ওঠে।
হাসি, খেলা, পরিবার সব কিছু যেন আগের মতোই। আজ অনেক দিন পর তারা নাওমিকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে। একটা পারফেক্ট দিন। কিন্তু ঠিক সেই সময় কান্দা পৌঁছায় তাদের বাড়িতে। আর ভেতরে ঢুকেই থমকে যায়, কারণ টেবিলে থাকা খাবারগুলো পুরোটাই পচে গেছে, যেগুলো কিছুক্ষণ আগেই খাওয়া হচ্ছিল। তার বুক কেঁপে ওঠে। সে ধীরে ধীরে তাকায় বেবি মনিটরের দিকে। ভিডিওটা এখনো চলছে। স্ক্রিনে দেখা যায় নাওমি বসে আছে, আর তার সামনে আয়া। নাওমি ধীরে ধীরে বলছে, চলো মা বদলাই। এই মুহূর্তেই খুলে যায় আসল সত্য। আয়া কখনোই তার মাকে ভালোবাসেনি, কারণ ছোটবেলা থেকেই সে তার মায়ের কাছ থেকে পেয়েছে শুধু অবহেলা, নির্যাতন। কিন্তু ওশিয়ের মধ্যে সে প্রথমবার খুঁজে পায় একটা সত্যিকারের মা। আর তাই সে চেয়েছিল সেই জায়গাটা নিজের করে নিতে, নাওমির জায়গা। এবং এখানেই সবচেয়ে বড় ভুলটা করে হিকো আর ওশিয়ে। তারা নিজেরাই আয়াকে আবার ফিরিয়ে দেয়। আর তারপর থেকে তারা কখনোই আর বাস্তবে ফেরেনি। শেষ দৃশ্যে দেখা যায় তারা ঘুরতে বেরিয়েছে, হাসছে, গল্প করছে। তাদের সাথে তাদের মেয়ে আছে, কিন্তু সে নাওমি নয়, সে আয়া। আর হিকো আর ওশিয়ে এখনো আটকে আছে একটা নিখুঁত, ভয়ঙ্কর ইলিউশনের ভেতরে। তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, এক্ষুনি একটা লাইক দিয়ে দাও। এটা চ্যানেলকে অনেক হেল্প করে। তোমার মতামত বা কোন অংশটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর এমনই ডার্ক মুভি এক্সপ্লেনেশন নিয়মিত পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। ধন্যবাদ দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।